দ্য সাইলেন্ট ম্যানর লেখনীতে ডাইনিমরোজ লাখি পর্ব সংখ্যা 30। আবির এবং রায়ান সিঁড়ির মাঝ বরাবর এসে হঠাৎ কি মনে করে দুভাই থ মেরে দাঁড়িয়ে পড়ল। দুজনই কোনো বিষয়ে গভীর আলোচনা করছে। বিষয়টি লক্ষ্য করে শরীফ অপেক্ষা করছে কখন তারা ছাদে পৌঁছাবে, কিন্তু শরীফের ইচ্ছেটি যেন পূর্ণ হয়নি। আবির এবং রায়ান ছাদের দিকে না এসে নিচের দিকে নেমে গেল। শফিক এর ভালো লাগলো না বিষয়টা। সে চাইছিল যেন সুফিয়ান আর ফারদিনা ধরা পড়ে যায়। সে সচক্ষে দেখাতে চেয়েছিল তাদের প্রেম কাহিনী, কিন্তু নির্দিষ্ট কোনো প্রমাণ নেই। রসিক তালুকদারকে বললে বিশ্বাস করবে না, ফারদিনা ভাইদের বললেও মুখের ওপর কথা বিশ্বাস করবে না। উল্টো শফিককে বিপদে পড়তে হবে। ও ছাদে আর আসলো না। ছাদের মূল দরজার আড়াল থেকে নিচে নেমে গেল। সুফিয়ান ফারদিনাকে ছেড়ে দেয়। ফারদিনা বলল, আজমতকে কদিন পর চলে যাবে, সে 2 দিন আছে। আমি তার সামনেও যাব না। মনে থাকবে? থাকবে। দ্বিতীয়বার যদি দেখেছি ওর সাথে রং ঢং করেছ, তাহলে আমার থেকে খারাপ আর কেউ হবে না, বুঝেছ? ফারদিনা মাথা নাড়িয়ে বোঝালো সে বুঝেছে। সুফিয়ান বলল, মাথা নাড়ালে হবে না, মুখে বলো আমি আর কখনো আজমতের সামনে যাব না। আর যদি যাই তুমি আমাকে মেরে ফেলবে। এবার হয়েছে? বাবা এখন দেখছি আমাকে প্রশ্ন করছ। ফারদিনা ছাদের মূল দরজার দিকে তাকিয়ে বলল, কেউ চলে আসবে, এসব নিয়ে আর কথা বলো না। আমি গোলাপ গাছ দেখেছ? নাও চলে যাও। ছাদের এপাশে নানান ধরনের ফুল গাছ, কিন্তু ফুলের ঘ্রাণ নেশাতুর হয়ে আছে চারপাশ। সুফিয়ান 2 হাত পেছনে বেঁধে দাঁড়িয়ে আছে। ফারদিনা ফুল গাছগুলোর কাছে বসে হাত দিয়ে স্পর্শ করে সুফিয়ানকে দেখাচ্ছে। শেষ ছুঁয়ে দেখালো গোলাপের চারাটা। সুফিয়ান বলল, কবে গোলাপ গাছ লাগাতে ধরলে? যেদিন তুমি নিজে করে বলেছ। ভাবে জবাব দিল ফারদিনা। সুফিয়ান দৃঢ়তার সাথে বলল, আমি তো শিগগিরই তোমাকে নিয়ে নিজের করে নিব। ধরে নাও সেদিন গোলাপ ফুটবে, কিন্তু যত্ন নিও ভালো করে। তবে সুফিয়ান পাথরের বেঞ্চে বসল। ফারদিনা শান্তভাবে বলল, আমি যদি কখনো হারিয়ে যাই তখন আমার গোলাপের খোঁজ নিও। যদি গোলাপ গাছটা জীবিত থাকে তাহলে আমিও জীবিত আছি ভেবে নিও। আর যদি গোলাপ গাছটা অযত্নে মরে যায় তাহলে ভেবে নিও আমিও মরে গেছি। বলে ফারদিনা আনন্দে হেসে উঠল। এমনটা বললে সুফিয়ান রেগে যাবে সে জানে। ইচ্ছাকৃতভাবে তাকে রাগ তোলানোর জন্য চেষ্টা করছে। এতক্ষণ সুফিয়ান তার ওপর রাগ দেখিয়েছে, চেঁচিয়েছে। এখন সে আলাদা করে শোধ নিতে চাইল। ফারদিনা হাসি থামিয়ে সুফিয়ানকে দেখল। সুফিয়ান একদৃষ্টে ছোট ফুল গাছের দিকে তাকিয়ে নিস্তব্ধ হয়ে তাকিয়ে আছে, যেন তার সাথে ফারদিনা নয়, ফুল গাছটা কথা বলছে। ফারদিনা সুফিয়ানের চাহনি অনুসরণ করে তাকালো ফুল গাছের দিকে। এরপর সুফিয়ানকে বলল, কি দেখছ? আমি তোমার সাথে কথা বলছি আর তুমি ফুল গাছের দিকে তাকিয়ে আছো। আশ্চর্য হলো সে। সুফিয়ান ফারদিনার কথার কোনো প্রত্যুত্তর করলো না, প্রতিক্রিয়াও দেখালো না। সে সমস্ত ধ্যানমগ্ন অবস্থায় তাকিয়ে রইল ফুল গাছের দিকে। ঠিক সেই দিনের মতোই, যেদিন ফারদিনা সুফিয়ানকে স্বর্ণের বাঁশি উপহার দিয়েছিল, ঠিক সেই দিনের মতো। কিন্তু আজ সে কিছু উপহার দেয়নি তাকে, বরং সুফিয়ান রেগে যাবে একটি আশা করেছিল। রাগ তো দূরের কথা, সুফিয়ান তার কথা শুনে না শোনার ভান ধরল। ফারদিনা সুফিয়ানের কাঁধে হাত রাখল। তার হাত রাখতে সুফিয়ান হুঁশ ফিরল যেন। বলল, কিছু বলছিলে? এত গভীরভাবে কি ভাবছিলে তুমি? আমি এতক্ষণ যা বলেছি সেসবের কিছু শুনতে পাওনি তুমি? সুফিয়ান বসা থেকে দাঁড়িয়ে বলল, শুনেছি। তোমার গোলাপ গাছ যেদিন ঝরে যাবে সেদিন তুমিও ঝরে যাবে, তাই তো? কিন্তু আমি বেঁচে থাকতে তোমাকে কখনো ঝরে যেতে দেব না। ঝড় যদি তোমাকে ভেঙে দিতে চায় তাহলে আমি সেই ঝড়কে ভেঙে দিব। ফারদিনা মায়া ভরা দৃষ্টিতে তাকিয়ে রইল। নিস্তেজ ভঙ্গিতে বলল, তোমাকে কখনো কখনো আমার মনে হয় আমার সেদিন রাখাল আর আজকের সে বাঁশিওয়ালা এক নাকি তফাৎ? সুফিয়ান ঠোঁট বাঁকিয়ে হেসে বলল, আমি আমাতে কোনো তফাৎ দেখি না।
তুমি আমাকে কখনো কখনো অন্য চোখে দেখেছো বলেই থেমে গেল। কয়েক সেকেন্ড চুপ থেকে এদিক সেদিক তাকিয়ে বলল, চলো। কোথায়? ঝর্ণা দেখতে। সেটা কোথায়? আলিমনগরের মেয়ে হয়ে এটা জানো না? আমাদের গ্রামের প্রায় শেষ প্রান্তেই ঝর্ণার ঘাট। সচরাচর কেউ যায় না, কিন্তু আমরা যাব। ফারদিনা ভেবে বলল, মনে পড়েছে আদিব ভাই তাকে ঝর্ণার ঘাটের নাম শুনিয়েছিল। পাহাড়ের ঢালু, অস্থির বলা যায়। সেখান থেকে কেউ একবার পড়ে গেলে বেঁচে ফিরতে পারে না। তুমি সেখানে আমাকে নিয়ে যেতে চাইছো? সুফিয়ান মসৃণ হেসে বলল, তোমাকে বিপদে আমি ওই ঢাল হয়ে দাঁড়াবো। আমি থাকতে তোমার ক্ষতি হতে দিব না। তুমি যদি আমার ক্ষতির মূল কারণ হও, বলে ফারদিনা চাপা স্বরে হাসল। সুফিয়ান হাঁক ছেড়ে বলল, তোমার সঙ্গে আমার কথা বলতেই মেজাজটা বিগড়ে যাবে। আমি যাচ্ছি। ঝর্ণাঘাটে যাবে না? না, আমার সাথে যেও না। পাহাড়ের ঢালু থেকে ফেলে দিব তোমায়। রাগ করছো কেন? তুমি যাও, আমি ঝেলমেলকে সাথে নিয়ে বের হচ্ছি। মিথ্যা বলে বের হতে হবে। আমার জন্য না হয় এইটুকু মিথ্যা বললে। রসিক তালুকদার বাগানে বসে আছে। সকাল থেকে এখন পর্যন্ত কিছু খায়নি সে। কুদ্দুসের চিন্তা করতে করতেই সে কুদ্দুসের মা বাবা কেউ বেঁচে নেই। গত 9 বছর ধরে কুদ্দুস তার সাথে। সে ওকে নিজের সন্তানের মতোই দেখত। আর আজ সারাদিন পার হয়ে গেল, কুদ্দুসের হদিস নেই। শফিক একটু পর পর নিজের ইচ্ছে জিজ্ঞেস করছে, কি চাই, কি করব, হ্যান ত্যান। শেষবার শফিক বলতে রশিদ চোখ মুখ মিশে যেন চিবিয়ে নেওয়ার ভাব আনে। রাতে ঠিকঠাক মতো ঘুম হয়নি, মুখে হালকা ভাব রয়ে গেছে। রশিদ এর ঘুম হয়েছে ঠিকঠাক। সুন্দর একটি স্বপ্ন দেখেছিল গতকাল রাতে। এখন স্বপ্নের কথা মনে পড়ে না। পরের দিন সেটা মনে পড়ে না, ঘুরে ফিরে রাতেই মনে পড়ে। কুদ্দুস কোথায় আছে কে জানে। রশিদ চিন্তিত, নিশ্চয়ই কোথাও লুকিয়ে বসে আছে। বেশিক্ষণ রশিদ লুকিয়ে থাকতে দিবে না। সে বের করবে ওকে খুঁজে। নিশ্চিত করলো বেলা এখন ঠিক 1টার কাছাকাছি। সূর্য মাথার ওপরে উঠেছে। রশিদ ঘাড় কাত করে সূর্যের দিকে দেখলো। কড়া রোদ ঘাড় সোজা করলো। চোখ তুলে সামনে তাকালো। তার সামনে দাঁড়িয়ে আছে গ্রামের জ্যোতিষ পণ্ডিত। বয়স তার 50 ছুঁই ছুঁই। তবে চোখ দুটো যেন আশ্চর্য ক্ষীণ। কপালের বাঁ দিকটায় বয়সের ছাপ স্পষ্ট। রঙিন ধুতি, তার উপর সাদা পাতলা চাদর, হাতে দেওয়ার আংটি, কানের কাছে পাক ধরা দাড়ি, আর কপালে গাঢ় চন্দনের টিপ। রশিদ বেশ সম্মানসূচক কণ্ঠে বলে, বসুন গাদাধর বাবু। আপনি এখানে কেন? আপনি লোক পাঠাইতেন, আমি যেতাম। গদাধর আস্তে ধীরে বলে, আপনার ভক্তি শ্রদ্ধা বর্বর আমাকে মুগ্ধ করে। আজ বুধবার, আজকে দিনে দুপুরে রোদে হাঁটা উত্তম, তাই হেঁটেই বের হয়েছি। আপনি পথে আপনার বাড়ি পড়ল, ভাবলাম বসে যাই। অনেক খুশি হয়েছি আমি। আপনার পায়ের ধুল আমার বাড়িতে পড়েছে, আমি ধন্য। আশা করি শীঘ্রই সুসংবাদ পাবো। গদাধর চোখ বুজে কিছু ভাবতে শুরু করে। তৎক্ষণাৎ আবির, রায়ান, সাইম বাগানে উপস্থিত। তারা ভক্তির সাথে গদাধরের পা ধরে সালাম করে। গদাধর চোখ মেলে তাকিয়ে বলল, ছেলেদের আদব কায়দা বেশ গভীর। সবকিছু ঠিকঠাক আছে তো? সাইম আগ বাড়িয়ে জবাব দিল, সব ঠিকঠাক আছে। আপনি আমাদের জন্য দোয়া করবেন, আরো ভালো কিছু যেন করতে পারি। রায়ান, আমাদের ডাকনাম আলিমনগর এখন পর্যন্ত বিস্তার করছে, আগামী দিনেও ফেলবে ইনশাল্লাহ। তবে আপনি আপনার নির্দেশনা দিবেন কি করলে আমাদের বংশের নাম উজ্জ্বল হবে? গদাধর বেশ কিছুক্ষণ নীরব থাকলো। তার নীরবতা সবাইকে ভাবাচ্ছে। তারা 3 ভাই একে অপরের সাথে চাওয়াচাওয়ি করলো। গদাধর নীরবতা ভেঙে কিছু বলবে সে অপেক্ষায় তারা। গদাধর এর পরবর্তী নির্দেশনার জন্য অপেক্ষা করছে। তারা সেই ধ্যানে ভঙ্গ। অমঙ্গল, ঘোর অমঙ্গল। শিগগিরই তোমাদের ওপর ঘোর মঙ্গলের ছায়া নেমে আসবে, মিলিয়ে নিও। রশিদ বেশ আকস্মিক হকচকিয়ে গেল। রায়ানের কপালে ভাঁজ এনে 2 ভাইয়ের দিকে চোখাচোখি মিলালো। রায়ান তীক্ষ্ণ কণ্ঠে বলল, কিসের অমঙ্গল? খোলামেলাভাবে বলুন। গদাধর বলল, অমঙ্গলের ছায়া আমি দেখতে পাচ্ছি, কি হবে জানি না। চোখ কান খোলা রেখে চলো, বলে গদাধর উঠে দাঁড়ালো। তার কথার ওপরে আর কেউ প্রশ্ন তুলতে পারল না।
তার সাথে সাথে রশিদ উঠে দাঁড়ালো। রশিদ বিনিময়ের সাথে বলল, আজ দুপুরে যদি আমাদের সাথে অন্য মুখে তুলতেন। না, আজ আমি উপোস করেছি। আজকের দিনে আমি কখনোই অন্য মুখে দেই না। ভুলে গেছেন নিশ্চয়ই, গদাধর রেগে বলল। রশিদ বলল, মাফ করবেন, আমার ভুল হয়েছে, সত্যি মনে ছিল না। কিন্তু আমাদের অমঙ্গলের কথা বললেন, কি কি হবে কি যদি বলতেন। শুধু এতটুকুই বলবো, সাবধানে থাকবেন। বলে গদাধর যেতেই সামনে পড়ে সুফিয়ান। সুফিয়ান রশিদের কাছেই আসছিল। গদাধর সুফিয়ানকে চোখে আধখোলা করে তার পা থেকে মাথা পর্যন্ত পর্যবেক্ষণ করলো। সুফিয়ান গদাধরকে দেখে সালাম দিল। গদাধর সালামের জবাব না দিয়ে ধীরে বলল, তোমার জন্মরাশি আশ্বিনী। এই মাসে মঙ্গল তারার ক্রোধ আছে, সতর্ক থেকো। জল আর অগ্নি দুই বিপরীত বয়ে আনবে। তোমার আশেপাশে কিছু মানুষ আছে যারা অচিরে তোমার ধ্বংস করার চেষ্টা করবে। সুফিয়ান কোনো জবাব দিল না। সাইম বলল, ওর কে ক্ষতি করবে, ওর তো শত্রু নেই। গদাধর বলল, শত্রু চোখে দেখা যায় না। শত্রু তার আক্রমণের আগে কখনো ইঙ্গিত দিবে না। আমি তার ক্ষতি করার জন্য উৎপেতে বসে আছি। শত্রু লক্ষ্য করে রাখো তার শিকারের ওপর, অপেক্ষা করে উপযুক্ত সময়ের। এদিকে কিছু মানুষ নজরে আছে যারা শিগগিরই ধ্বংসের পাত্রা নিয়ে আসবে, হয়তো ধ্বংস করেই ফেলবে। রশিদ সুফিয়ানের পাশে দাঁড়ালো, তার কাঁধে ভারসাম্যসূচক হাত রেখে বলল, সুফিয়ান আমাদের গ্রামের একটি নক্ষত্র। আপনি হয়তো জানেন না কিভাবে আমাদের কৃষিকাজকে কতটা উন্নত করেছে। আমার বিশ্বাস ওর কোনো শত্রু নেই, আর হবেও না। যদি কেউ ওর থেকে তেড়ে আসে তবে আমি রুখে দাঁড়াবো। রায়ান রশিদের রেস্টেনে বলে, ঠিকই বলেছেন আব্বা, সুফিয়ান কে আমরা থাকতে কোনো ক্ষতি হতে দিব না। থেকে গদাধরের দিকে তাকিয়ে বলল, আমাদের একমাত্র বোন ফারদিনা, ওকে নিয়ে যদি কিছু বলতেন। গদাধর অগ্নি চোখে চেয়ে সুফিয়ানের দিকে তাকালো। সুফিয়ান সবার নজর আড়ালে বাড়ির ছাদের দিকে তাকালো। ফারদিনা দাঁড়িয়ে আছে রেলিং ধরে, চেয়ে আছে তাদের পানে। গদাধর ফারদিনাকে নিয়ে কিছু বলবে, তৎক্ষণিৎ মসজিদে আজানে ধরি বেশি আসে। গদাধর তিনটি অক্ষর একসাথে আওড়ালো, শিগগিরই। এরপর থেমে গেল। তার কণ্ঠে এক ধরনের নিশ্চুপ গম্ভীরতা। গদাধর রশিদের থেকে বিদায় নিয়ে চলে যায়। সে তাকে কেউ ধাওয়া করেছে, ঠিক সেভাবেই হন্তদন্ত হয়ে ছুটে গেল। রায়ান বলল, জ্যোতিষ আসলেই কাকে বাঁচাতে চাইছে? আমাদের নাকি ঘনিয়ে আসা বিপদকে? স্পষ্ট করে কিছু বলল না। সুফিয়ান বলল, এদের সব কথা বিশ্বাস করতে নেই, চলি। বলে ফারদিনার দিকে একবার তাকিয়ে চলে যায়। দিন ফুরিয়ে বিকালের আগমন ঘটেছে ধরণীতে। রশিদ বাড়ির মূল ফটকে ছেড়ে বাইরে দাঁড়িয়ে, সাথে দুজন অনুচারী। সে হেঁটে নিকটবর্তী নদীর পাড়ের দিকে তাদের থেকে অনুসরণ করছে। শফিক কুদ্দুস চলে যাওয়ার সময় জায়গাটা কতক্ষণ দখল করেছে। ওর মূল উদ্দেশ্য রশিদ তালুকদারের মন জয় করা, তার খাস চাকর হওয়া। কিন্তু তার খাস চাকর হওয়া বেশ কঠিন বিষয়। কুদ্দুস চলে যাওয়াতেও বেশ খুশি হয়েছে, কিন্তু সকাল থেকে একবারও শফিক রশিদের সাথে ভালো করে কথা বলেনি। ওর সুযোগ হলেও রশিদ সেই সুযোগ তাকে দেয়নি। রশিদের উদ্দেশ্য কুদ্দুসকে খোঁজা। পাড়ার লোক যদি জানে জমিদার তালুকদার সামনে একজন কাজের লোক খুঁজতে বের হয়েছে, তবে কি মন্তব্য করবে তারা? নানান ধরনের মন্তব্য করবে, হাসাহাসি করবে, হয়তো আড়ালে নয়তো নিঃশব্দে। কুদ্দুস অন্যদের কাছে সামান্য কাজের লোক হলেও রশিদের কাছে সামান্য বা তুচ্ছ নয়। রশিদ ওকে স্নেহ করত। কিছু মানুষ এমনই হোক, সময়ের সাথে সাথে তাদের সাথে মিশতে মিশতে মানুষগুলো আমাদের অভ্যাস হয়ে দাঁড়ায়। কুদ্দুস এমনই ভাবে জড়িত এই অভ্যাসের সাথে। আজ সারাদিন কারোর সাথে সে রাগ দেখাতে পারেনি, গায়ে এখনো ঝিম করছে তার। নিকটবর্তী নদীর তীরে তারা পৌঁছে যায়। কুদ্দুসের মন খারাপ হলে নদীর তীরে এসে বসে থাকতো। বেশ কিছুক্ষণ আগেও রশিদের সাথে ঝগড়া করে কুদ্দুস নদীর তীরে এসে বসেছিল। রশিদ আন্দাজ করলো আজও এসেছে। নদীর জোয়ার কলকল শব্দ বইছে, বাতাসে ভেজা ঘাসের ঘ্রাণ। তীব্র বাতাসে রশিদের ঝমকালো পোশাক এর এক অংশ উড়ে গেল। সচরাচর তার নদীর তীরে আসা হয় না, আজ এসেছে। তার কারণ কুদ্দুস। প্রকৃতি পরিবেশ মাঝে মধ্যে বের হওয়া মন্দ নয়।
তবে রশিদ স্বীকার করলো। সে দম ছেড়ে ডানে তাকালো, কেউ নেই। এরপর বামে তাকিয়ে দেখলো দূরে কুদ্দুস পা বিছিয়ে ঘাসের উপর বসে আছে। রশিদ খুশি হলো, কুদ্দুস তাকে ছেড়ে যায়নি। সত্যি সত্যি ছেড়ে গেলে নদীর তীরে নয়, বরং গ্রাম ছেড়েই চলে যেত। রশিদ ঝাঁপ ছেড়ে ওর দিকে এগোলো। কুদ্দুস আর চোখে রশিদকে দেখেছে, দেখেও না দেখার ভান ধরে আছে। রশিদ কুদ্দুসের ঘাড়ে কাছে ছড়ি ঢুকিয়ে বলল, কালু, তুই অনেক বড় অন্যায় করেছিস। আজ সারাদিন আমি তোর জন্য অপেক্ষা করেছি, আর তুই এখানে বসে আছিস। রশিদ ভাবছে কুদ্দুস জবাব দেবে, কিন্তু না, ও মুখ গম্ভীর করে বসে আছে, কোনো প্রতিক্রিয়া করছে না। রশিদ নীরব কণ্ঠে আবারও বলল, আমি ভেবেছিলাম তুই সত্যি সত্যি আমাকে ছেড়ে চলে গেছিস, কিন্তু এখন মনে হচ্ছে না। আমি আমার সেবার জন্য সঠিক কাউকে বেছে নিয়েছি। তুই আমার সাথে আর রাগ করিস না, আমি আর তোকে বকাঝকা করব না। কিন্তু তুই হয়তো জানিস না, আমি আমার রাগের মাঝে আমার ভালোবাসাটা প্রকাশ করতাম। তুই আমার রাগটাই দেখেছিস, ভালোবাসাটা না। কুদ্দুস হাত ভরে দিয়ে বসা থেকে উঠে দাঁড়ায়, নির্বাক দৃষ্টিতে রশিদের দিকে তাকালো। এরপর নিশ্চুপ ভঙ্গিতে পথে উল্টো দিকে হাঁটা শুরু করলো। রশিদ দ্রুত হেঁটে কুদ্দুসের পথ রোধ করে। তুই আমার সাথে ভাব নিচ্ছিস? আমি তোর যেভাবে রাগ ভাঙাচ্ছি সেভাবে আমার সহধর্মিনীর রাগও ভাঙাইনি। সারাদিন ধরে এখানে বসে আছিস, চোখ মুখ শুকিয়ে গেছে। চল বাড়ি চল, আমাদের লোকজন দেখে ফেলবে, ভিড় জমাবে, আবারও অভিযোগ নিয়ে আসবে। কুদ্দুসের মুখ খুলল, বলল, আপনি চলে যান, আমি আর তালুকদার বাড়ি ফিরবো না, আপনার সাথে আর কথা বলবো না। রশিদ বলল, এবার তুই বেশি বাড়াবাড়ি করছিস। শোন, কার অনুভূতি নিয়ে আর মন বদলানোর আগে তার ইচ্ছাকে মূল্যায়ন করতে হয়। এই দেখ, তুই রাগ করে আছিস, আমি তো রাগ ভাঙাতে এসেছি, কিন্তু বারবার আমার অনুরোধকে তুই প্রত্যাখ্যান করছিস। এরপর যখন আমি ধৈর্য হারিয়ে ফেলবো, তখন আর তোর রাগ মূল্য দিব না। কুদ্দুস দৃষ্টি এদিক ওদিক নিয়ে বলল, আপনার মন পরিবর্তন হোক, তাতে আমার কিছু যায় আসে না। আমি যাব আপনার সাথে, আপনি ফিরে যান, আপনার সাথে আমি আর যাব না, আমি গ্রাম থেকে চলে যাব বলে কুদ্দুস হাঁটা দিল। আমি যাব না আপনার সাথে বলে কুদ্দুস আবার হাঁটা দিতে রশিদের হাত থাবা মেরে চেপে ধরলো, বলল, চল আমার সাথে, তুই যেতে চাইবি না আর আমি তা মেনে নিব বলে রশিদ কুদ্দুসকে টেনে হিঁচড়ে বাড়ির দিকে নিয়ে যেতে চাইল। কুদ্দুস ওর শরীরের সমস্ত শক্তি ছেড়ে দিল। ও কোনো মতেই যেতে রাজি নয় রশিদের সাথে। রশিদ টেনে হিঁচড়ে কুদ্দুসকে নিতে পারল না। কুদ্দুস মাটিতে চিপ মেরে পড়ে রইল। রশিদ বলল, আমারটা খেয়ে শরীর বেশ মোটা তাজা করেছিস, অনেক ভারী হয়েছিস, হাঁপিয়ে গেছি, নাটক না করে চল আমার সাথে। কুদ্দুস মাটিতে শুয়ে থাকা অবস্থাতে বলল, আমি যাব না, আপনি ফিরে যান, আমি এভাবে এখানে শুয়ে থাকবো। হতছাড়া, তোর মুখে কুকুর প্রস্রাব করবে, তখন বুঝবি মজা। ভালোই ভালোই উঠে আয়, করুক। আপনি যতক্ষণ এখান থেকে যাবেন আমি কুকুরের প্রস্রাব করতেও বাধা দিব না। রশিদ এবার প্রচণ্ড রেগে গেল। ঘাড় এর শিরাগুলো যেন ফুলে উঠেছে, কিন্তু কোনোভাবেই রাগ না নিয়ন্ত্রণ করে তার সাথে থাকা দুজন অনুচরকে বলে, ওকে তুলে নিয়ে চল। ও নাকি যাবে না, তুই যাবি, তোর বাপ যাবে। কুদ্দুস বলল, পারলে আমার বাপকে নিয়ে যান, তবু আমি যাব না। ও কথা শেষ অনেক আগেই। অনুচারীগণ কুদ্দুসকে তুলে নিল। কুদ্দুস পা নাচিয়ে বলল, ছাড়ুন আমাকে। রশিদ বলল, বেশি ছটফট করিস না, মন পরিবর্তন হয়ে গেলে নদীতে ছুঁড়ে মারবো। কুদ্দুস অনুচারীদের হাতের ওপর থেকেই বলল, আমি আপনাকে ছেড়ে দিব ভাবছেন? মরার পর ভূত হয়ে এসে আপনাকে জলিয়ে ডুবিয়ে মারব। দিন ফুরিয়ে সন্ধ্যার আঁধার নেমেছে। সন্ধ্যা ঠিক 7টা। সুফিয়ান লেবু দিয়ে চা করেছে। চায়ের কাপটা তার সামনে, ধোয়া উঠছে, ধোয়া থেকে লেবুর গন্ধ আসছে। সুফিয়ান বেশ কিছুক্ষণ ধরে লিখছিল, মাত্র কয়েক মিনিট পর বিরতি দিয়ে চা ধরেছে। ঘরে দরজা খোলাই রেখেছে। একটু পর পর কাঁধের ওপর দিয়ে রাঙার দিকে দেখছে। ও শান্ত হয়ে দাঁড়িয়ে আছে। আজকাল রাঙা বেশ শান্তই থাকে। অদ্ভুত মনে হয় রাঙার নিস্তবতা সুফিয়ানের কাছে। চায়ের চুমুক দিল সুফিয়ান, হাতের কাপটা রেখে দিবে, কলমটি কালিতে ডুবিয়ে পুনরায় লিখতে শুরু করলো। আজ ফারদিনাকে নিয়ে ঝর্ণাঘাটে যাওয়ার পরিকল্পনা ছিল, কিন্তু ফারদিনা সংবাদ পাঠিয়েছে সে সুযোগ করে ঘর থেকে বের হতে পারেনি।
ফারদিনা কখনো সুযোগ করতে চেয়েছে আর সুযোগ হয়নি, এমনটা কখনো হয়নি, আজ হয়েছে। ফারদিনা বারবার বলেছে তাকে নিয়ে যেন দূরে চলে যাই, কিন্তু আমি কাপুরুষের মতো লুকিয়ে লুকিয়ে বেড়াতেই চাই না। আমি রশিদ তালুকদারের সাথে কথা বলবো, ওনার মন মানানোর চেষ্টা করব। আশা করি উনি মানবেন, কিন্তু কোনোভাবে যদি আমার ধারণা ভুল হয় সেই দিনই আমার ফারদিনাকে নিয়ে দূরে চলে যাব, দূর দেশে, যেখানে আমাদের ছোট একটি সংসার হবে, পুচকি একটা মেয়ে বাবু হবে। ফারদিনা দুটো বাচ্চাকে সামলাবে। ফারদিনা আমার কাছে একটি বাচ্চার মতো, একজন পুরুষের কাছে তার শখিনারী বাচ্চার মতোই, যে বাচ্চার মতো তাকে লালন পালন করে। সুফিয়ান লেখা থামালো, অমৃত এক হাসি আনলো ঠোঁটে, বা হাতের গালে ভর দিয়ে ভাবলো ফারদিনার কথা। তার বাচ্চা সুলভ আচরণ তাকে ভাবায়, তাকে মুগ্ধ করে, কখনো হাসায় কখনো রাগায়। চায়ে দ্বিতীয় চুমুক দিল, কলমটি তুলে আবার লিখতে শুরু করলো। কবিতা লিখতে চাইলো, কিন্তু আজ কবিতার লাইন তার মনে পড়ছে না। চোখ বুজে ফারদিনার রূপ ভাসিয়ে তোলার চেষ্টা করলো। তার রূপ অপার্থিব সুন্দর, যেন স্বর্গীয় পরী। সুফিয়ান চোখ মেলে তাকায়, নিঃশব্দে হেসে লেখে, তোমার রূপের সৌন্দর্য বাঁধানো একটি রত্নে, যতবার তোমার রূপে ভেসে ওঠে আমার নয়নে, ততবারে আমি হারিয়ে যাই অসীম প্রেমের সীমান্তে। একাধিক লোকের পায়ের আওয়াজ পেল। সুফিয়ান লেখা বন্ধ করে ঘরের বাইরে এলো। জেবুন্নেসা এসেছে, সাথে 4 জন অনুচারী। জেবুন্নেসা হেয়ালিপূর্ণভাবে বাড়ির চারপাশে তাকালো। তার কাছে তুচ্ছ মনে হচ্ছে সুফিয়ানের বাড়ি, সে সেই চোখে দেখছে। সুফিয়ান জেবুন্নেসার দিকে এগিয়ে বলল, আপনি এখানে? কি হয়েছে? কি জন্য এখানে এসেছেন? গ্রামটা তো আমাদেরই, যখন যেখানে খুশি যেতে পারি। তোমার কাছে কৈফিয়ত দিতে হবে নাকি? বলতে হবে, প্রোগ্রামটা আপনাদের নামে লিখে দেয়নি সরকার, সামান্য জমিদার আপনারা, সামান্য দায়িত্ব আছেন, তার মানে এই নয় যে সবাইকে হাতের মুঠোয় নিয়ে নিয়েছেন। তোমার মুখ তেজ দেখছি, 4 আনার রাখালের কত বড় কথা। 4 আনার রাখালের এত বড় কথা যদি 10 আনার হতো, তাহলে এতক্ষণে আপনাকে এখানে দাঁড়িয়ে থাকতে দিতাম না, আমার তেজের আগুনে জ্বলে পড়ে ছারখার হয়ে যেতেন। জেবুন্নেসা তিক্ত সুরে মুখ চিমটি কেটে বলল, না চাইলেও ঝগড়া হয়ে যাচ্ছে, সাপ আর বেজির মতো। আপনি বেজি, আমি সাপ। যে সাপ না বিষাধর সাপ, ছবল দেওয়ার আগে কেটে পড়ুন। শোনো রাখাল, আমি একটা সংবাদ নিয়ে এসেছি, ঝগড়া করতে না। আমি একটা সংবাদ দেব, সত্যি ঘটনা জেনেছি। আপনি আগে বলবেন না আমি? জেবুন্নেসার চোখ মুখ লাল হয়ে বলল, তুমি আগে বলো। সুফিয়ান ফিসফিসে বলল, আপনি আপনার স্বামীকে নিজের হাতে খুন করেছেন। আমি কিন্তু সব জেনে গেছি। জেবুন্নেসা ঠোঁট ফেঁকে নিঃশব্দে বিষময়তা প্রকাশ করে। থমথম খেয়ে বলল, তোমাকে এসব কে বলল? আমার এগুলো মোটেও সত্যি নয়। সে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছে। সুফিয়ান বলল, মিথ্যা বলে লাভ নেই, আমি সত্যি আগে থেকেই জানতে পেরেছি। এখন বলুন, আপনি কি সংবাদ দিয়েছেন বা কি সংবাদ নিয়ে এসেছেন? জেবুন্নেসা ঘেমে গেল, শাড়ির আঁচল দিয়ে কপালের বিন্দু বিন্দু ঘাম মুছল। অথচ এখন তীব্র শীত। সে নিশ্চুপ দাঁড়িয়ে থাকলো। সুফিয়ান জেবুন্নেসার দিকে ঝুঁকে বলল, কি হলো? চুপ কেন? আমি আসছি, কাজ আছে। সংবাদ তো দিয়ে যান। তুমি ছেলে ভীষণ চালাক, একটু চালাক না হলে দুনিয়ায় টিকে থাকা বড় মুশকিল। তোমার সাথে কথা বলতেই আমার ভুল হয়ে গেছে, আমারও সেটাই মনে হয়। সুফিয়ান আড়ালে হাসলো, রাঙাতির চোখ আওয়াজে রেশ ধ্বনি তুলল। ও যেন বলল, হ্যাঁ বন্ধু, তোর ওনার সাথে কথা বলার ধরন ভুল হয়েছে। সুফিয়ান রাঙার দিকে এগিয়ে বলল, তুই ঠিকই বলেছিস, নারী মানুষ মানেই যন্ত্রণা। জেবুন্নেসা কাঁধ উঁচু করে শরীর টান টান করে চলে যায়। সুফিয়ান পেছন থেকে বলল, এই বুড়ি, সংবাদটা দিয়ে যান। জেবুন্নেসা থম মেরে দাঁড়িয়ে পেছন ঘুরল। লম্বা সুরে একটি বাক্য বলল, তোমার তেজ আমি শিগগিরই শেষ করব। এরপর চলে যায় জেবুন্নেসা। সুফিয়ান রাঙা শরীরে হাত বুলিয়ে দিতে দিতে বলে, এমন কেউ নেই যে আমার ক্ষতি করবে, সেই সাহস আমি কাউকে দেইনি, বুঝলি রাঙা? রেশধ্বনি তুলল। সেও যেন বুঝেছে। রাত, আবছা অন্ধকার ছেয়ে যাচ্ছে। সুফিয়ান সিগারেট টানছে বারান্দায় বসে। আর ফারদিনা দেখা করতে আসেনি। বিষয়টা তার কাছে অদ্ভুত মনে হয়েছে। ফারদিনার কিছু হয়েছে, তার ভাইরা কিছু জানতে পেরেছে। তার আগে কিছু জানতে পারলে অবশ্যই ফারদিনার গোপনে কোনোভাবে সংবাদ পাঠাতো। সুফিয়ান
সুফিয়ান আবার ভাবছে হয়তো কিছু জেনেছে, সে চিন্তা করবে বলে ফারদিনা জানায়নি। সুফিয়ান আর ভাবতে পারছে না, তারও ভীষণ মন খারাপ হচ্ছে বিষয়টি ভেবে, কি করবে সেও বুঝতে পারছে না। সুলেমান, বরুদ, হাবলু মিয়া একসাথে সুফিয়ানের বাড়িতে রাতের আধারে উপস্থিত। সুফিয়ান ওদের দেখে বলল, তোরা এই সময় এখানে? সুলেমান এবার লাল মিয়াকে দেখে, এরপর জবাব দেয়, বাজারে গেছিলাম, আপনার বাড়ির সামনে দিয়ে যাইতেছিলাম, ভাবলাম দেখা করা যায়। সুলেমান ঢোক গেল, অকারণে ঘেমে যাচ্ছে, চোখ দুটো ক্লান্ত হয়ে গেছে। সুফিয়ান সিগারেট টানা রেখে বলল, তোদের হাব ভাব আজকাল ডাকাত ডাকাত লাগতেছে, আবার এসব শুরু করছিস নাকি? না না, যে কাজ করা ছেড়ে দিয়েছি সে কাজ দ্বিতীয়বার আর করবো নাকি? পাপের কাজ, পাপের কাছে শাস্তি নাই, বলল লাল মিয়া। বদরু সুফিয়ানের সিগারেটের দিকে চেয়ে বলল, আপনি সিগারেট টানছিলেন, সিগারেটের তো অনেক মূল্য, আপনি এত টাকা কোথায় পেলেন? হাবলু বদরুর রেস্টেনে বলল, ঠিকই তো, এত টাকা কোথায় পেলেন? সুফিয়ান শান্ত ভঙ্গিতে দৃঢ়কণ্ঠে বলল, আজীবন যে কৃষি কাজ করে টাকা কামিয়েছি, তা দিয়ে শত শত সিগারেট ক্রয় করা যায়। সিগারেট আমি শখে বসে টানছি, কখনো চিন্তা হলেও সিগারেট দরকার হয়। এখন বল, তোরা শুধু কি আমাকে দেখা করতে এসেছিস নাকি অন্য কোনো কারণ আছে? টাকা পয়সা দরকার হলে বলতে পারিস। লাল মিয়া নিঃশব্দে জবাব দিল, তুই আর কি টাকা দিবি? চুরি ডাকাতি করে যা আয় করতে পারতাম তার 4 ভাগের অর্ধেকও দিতে পারবি না, আমাদের ব্যবহার করছিস, বিনিময়ে এখন তোর জানটাই কেড়ে নিব। লাল মিয়া শুধু রাগের আক্রোশে ফুঁসছে। সুফিয়ান সামনে রাগ দেখাতে পারলো না, ওরা 4 জন নিশ্চুপ হয়ে দাঁড়ালো। সুফিয়ান ওদের নীরবতা দেখে বলল, এভাবে কি দেখছিস? কিছু বলার থাকলে বলে ফেল। এভাবে কি দেখছিস? কিছু বলার নাই, আমরা তাহলে আজ আসি। পাশ থেকে লাল মিয়া সুলেমানকে খোঁচা দিয়ে ফিসফিস করে বলল, আসি মানে? একটা ওকে মেরে ফেলার, এখন রাত, আশেপাশে কেউ নাই, চল কাজটা সেরে ফেলি। সুলেমান চোখে অসহায় ভাব নিয়ে এনে লাল মিয়ার দিকে তাকালো। ও রাজি নয় এমন কাজ করতে, ওর হাত পা কাঁপছে। মানুষতা কখনো পুণ্যের কাজ হয় না, মহাপাপ। সুলেমান জীবনে এমন পাপ করেনি। অন্যায় হোক বা অন্যের হক ছিনিয়ে খাওয়াও বড় পাপ, তার থেকেও বড় পাপ মানুষ হত্যা। সুফিয়ান বারান্দা থেকে বাইরে এসে দাঁড়ায়, ওদের মুখোমুখি হয়ে ওদের 4 জনের দিকে তাকালো। কি ভাবছিস তোরা? কোথায় কিছু কি হয়েছিল? কোথাও কিছু হয়নি। না, কি হবে? আমরা আসি। সুলেমান আমতা করে বলল, ওর মুখে এক ধরনের ভয়। সুফিয়ান লক্ষ্য করে বলল, কখন থেকে বলছিস আসি, এরপর নিজেদের মধ্যে কানাকষা ফিসফিস করছিস। আজকে রাতে ডাকাতি করবি এমনটা ভাবছিস? নয়তো দেখ, এসব একদম উচিত না। দ্বিতীয়বার যদি দেখি বা শুনি এসব করেছি, সেদিন আমি জমিদারের কাছে তোদের নামে নালিশ করব। এরপর তার ছেলেরা তোদের বাঘের খাবার বানাবে। লাল মিয়ার চোখ অন্ধকার হয়ে গেল, ক্রোধের আগুনে তাকিয়ে রইল সুফিয়ানের দিকে। ওদের রাগ আরো বেড়ে গেল, ওদের ভয় দেখাচ্ছে। সুলেমান লাল মিয়ার হাত ধরে নিয়ে যেতে যেতে বলল। লাল মিয়া কয়েকবার সুফিয়ানের দিকে দেখলো। সুফিয়ান ওদের কিছু একটা ভাবতে চাইল। আর ভাবনার শহরে ইতিমধ্যে ফারদিনা ঘুরে বেড়াচ্ছে। তালুকদার বাড়ির দিকে যাবে বলে মনস্থির করলো। বাড়ির ভেতর যাওয়া সম্ভব নয়। বাড়ির পূর্ব দিকের পেছনের দিকটায় ফারদিনার ঘরটা পরিষ্কার দেখা যায়। তার সাথে হয়তো বা কথা হবে না, কিন্তু দূর থেকে তার হাঁটা ছায়া অন্তরাক্ত তো দেখতে পারবে অন্তত সুফিয়ান। সে বেরিয়ে পড়ে তালুকদার বাড়ির পথ ধরে, হাতে সিগারেট নেয়, 2 হাত পেছনে বাঁধা। বাতাসে তার গায়ের শালটা উড়ছে, শোষ বাতাস বইছে, কানের ধরে চিচি শব্দ হচ্ছে। তার মা ফারহিনা বেগম বলেছিলেন, যে কোনো বিপদ আসার পূর্বে বুকের ভেতর অজানা ব্যথা শুরু হয়। কোনো এক অজানা ব্যথায় বুকটা যেন চিনচিন করে। আজও তো তার ব্যথা করছে। তাহলে এটা কোন ব্যথা? বুঝতে চাইছে সুফিয়ান, কিন্তু কোনো ভাবনার যেন ইতি টানতে পারছে না এই মুহূর্তে। পুরুষদের মধ্যে এমনটা খুবই কমই দেখা যায়। তার ভাবনার মূল কারণ হচ্ছে ফারদিনা। সুফিয়ান তার বাড়ি থেকে তালুকদার বাড়ির কাছে পৌঁছাতেই 2 বাড়ি বরাবর পথ সে। এমন সময় মনে হলো তার পেছন কি অনুসরণ করছে। সুফিয়ান স্থির হয়ে দাঁড়ায়, ব্যথিত দৃষ্টি ঘুরে পেছনে একটা লণ্ঠন ধরে আবছা বটগাছের আড়ালে চলে গেল। চোখের ভুল না, বাস্তব ভাবছে। মানুষ চেতনার পাতায় জড়িয়ে থাকলে তখনও ভুল আসে।
সে ভুল ভাবছে, হয়তোবা আবারও সামনে হাঁটা শুরু করে। সে ভুল দেখেছে, সামনে হাঁটা শুরু করলো। ঠিক 2 মিনিট হাঁটার পর আবারও তাকে কেউ যেন অনুসরণ করছে। এবার সে দাঁড়িয়ে পড়লো না, তবে সে দাঁড়াবে। হঠাৎই দাঁড়িয়ে ঘূর্ণায়মান গতি পেছনে দিবে, যাতে অনুসরণকারী ব্যক্তি তার চোখের আড়ালে যেতে সুযোগ না পায়। সুফিয়ান তাই করলো। হঠাৎ করে ঘুরলো, সে সফল। অবশেষে অনুসারী ব্যক্তি কে দেখলো, তামার লণ্ঠন হাতে ওই একচোখা চাদর মুড়ি দিয়ে দাঁড়িয়ে আছে। সুফিয়ান তাকে দেখে কিঞ্চিত অবাক হলো, ওনার দিকে এগিয়ে গেল। একচোখা ব্যক্তি সুফিয়ানকে দেখলো তীক্ষ্ণ দৃষ্টিতে, যেন এর চেয়ে আগেই সুফিয়ানের মতো কাউকে দেখেনি। সুফিয়ান একচোখার সামনে এসে বলল, আপনার সমস্যা কি? কখন থেকে আমাকে অনুসরণ করছে? কিসের জন্য? আমি তোমারে অনুসরণ করছি কই? আমি তো এই পথ দিয়েই যাইতাছিলাম। মিথ্যা কথা বলবেন না। আমি আপনার দিকে তাকানোর পর গাছের আড়ালে চলে গেলেন। কি চাই আপনার? তোমারে বলে একচোখা হেসে বিকৃতি কণ্ঠে সুফিয়ান কপাল ভাঁজ করে, আমাকে পাওয়া এত সহজ না। চল শক্ত হয়ে গেল। ইচ্ছে করেই লোকটাকে এখানে পুঁতে ফেলতে পারছে না। রক্তচোষী খাবারের জন্য গ্রামে খুঁজে খুঁজে একজন ব্যক্তিকে নিখুঁত করে বের করে। সুফিয়ান জেনে বুঝেই সেদিন নিজেকে একমাত্র সন্তান বলে দাবি করেছে। আমি দরকারি কাজে যাচ্ছি, পেছন নিবেন না। যাও, মানা করছে কেডা? সুফিয়ান বলতে চাইলো, আপনার গ্রামের নিরীহ মানুষের ওপর অমানবিক অত্যাচার করেন, ওদের প্রাণ কেড়ে নেন, এগুলো অন্যায়। সুফিয়ান বলবে তার শব্দ ছাড়া। একচোখা ব্যক্তি পেছনে ফারদিনা ভাইদের হাত, তাদের নির্দেশনায় একচোখা কাজ করছে। আজ তাকে কিছু বলে ফারদিনার ভাইয়ের সাথে ঝামেলা দ্বন্দ্ব সৃষ্টি হবে। সুফিয়ান তা চায় না, শুধুমাত্র ফারদিনার জন্য, যাতে তাকে নিয়ে নিজের করে পেতে পারে, দুজনে সৃষ্টির কাছে বাধা পড়তে পারে। একচোখা সুফিয়ানকে ভালোভাবে দেখলো। রাত বাড়ার সাথে সাথে চাঁদের দেখা মিলেছে। দীর্ঘ এই ক্ষেত ফসল চাষ করা হয়। শীতের সময় বলে ক্ষেতের মাঝে দাঁড়ানো যাচ্ছে। বর্ষাকাল হলে জলে পড়ে থাকবে, তখন আর বৃষ্টির জলের মধ্যে খেতে দাঁড়ানো সম্ভব হবে না। সুফিয়ান নিজের কাছে নিজে প্রতিশ্রুতি দিল, বর্ষাকাল আসার আগে সে ফারদিনাকে নিজের করে নিবে। আজ দূর থেকে ঘরটা দেখতে পাচ্ছে, বর্ষাকালে দেখতে পাবে না। এমন ভাবনাটি কি বলে? অতিরিক্ত ভাবনা। সুফিয়ান আজকাল ফারদিনাকে নিয়ে অতিরিক্ত ভাবছে। মাত্রাতিরিক্ত কোনো কিছুই ভালো না, কিন্তু সুফিয়ান কিছু দেখতে পায় না। তার ভাবনা ভালো লাগে সুফিয়ানকে নিয়ে। ফারদিনার ঘরে আলো জ্বলছে, সোনালি আলো। অন্যদিকে এর তুলনায় আজকের আলো আবছা এবং ধোঁয়াশে। 2-3টা লণ্ঠন জ্বলছে, হয়তো ফারদিনাকে দেখা যাচ্ছে না। সুফিয়ানের চাপা কষ্ট হচ্ছে। ফারদিনা কোনোভাবেই সুযোগ করে তার সাথে যদি দেখা করত, চাইলে খুব করে চাইতো আজ তাকে দেখতে। ইচ্ছে করছে তালুকদার বাড়ি যেতে, কিন্তু ইচ্ছে থাকলে উপায় নেই। গেলে রশিদ তালুকদার জিজ্ঞেস করবে কি হয়েছে, আপনার ছেলের সাথে দেখা করতে। ঠাসা মিথ্যা কথা, রশিদ বুঝে যাবে। একদিনে 2বার যাওয়া কি দরকার? গুরুত্বপূর্ণ কাজ ছাড়া তার গুরুত্বপূর্ণ কাজ নেই যা রশিদকে দেখবে বা বলবে। তার অসহায় লাগছে এই মুহূর্তে, বড্ড অসহায়। ক্ষেতের মধ্যে পায়চারি করছে সুফিয়ান, কখনো আকাশের দিকে কখনো মাটির দিকে ঘাড় ঘুরিয়ে ফারদিনার দিকে দেখছে। ফারদিনাকে দেখা যায়নি এবারও। ফারদিনা ঘরে থেকে তো দেখা যেত, সে ছাদের ওপরে যেখান থেকে দেখছে সুফিয়ানকে। ঘন্টাখানেক হয় ঝিলমিলকে নিয়ে ছাদে এসেছে। আজ সারাদিন ঘর থেকে বের হতে পারেনি। বের হওয়ার জন্য মিথ্যা বলেছিল, কিন্তু তার মিথ্যা কাজে আসেনি। বলেছিল আজমত 2 দিন পর চলে যাবে। সে গ্রাম শেষবারের মতো ঘুরে ঘুরে দেখতে চাইছে। আমি তাকে শেষবারের মতো ঘুরিয়ে আনি, কিন্তু তার প্রস্তাবে রাজি হলো না রশিদ। সে ভারী গলায় পরিষ্কার করে বলে দিয়েছে, বাড়িতে অনেক লোক আছে আজমতকে ঘুরিয়ে দেখানোর, তোর যেতে হবে না। ঘটনা এখানেই শেষ হয়নি। এরপর ফারদিনা রায়ানের কাছে গিয়েছিল, সেও নাকচ করেছে। আবির সায়েম তারাও গ্রামের নানান লোকে নানান মন্তব্য করবে, অসম্মান হয়। এই প্রথম ফারদিনা এরম কথা শুনেছে, বেশ অবাক হয়েছিল। ঝিলমিল অনেক চেষ্টা করেছে ফারদিনাকে ঘরের বাইরে বের করার সুযোগ করতে, কিন্তু সেও যেন সফল হয়নি।
সন্ধ্যা থেকে ফারদিনার মন বেশ উতলা। সে এই ভেবে নিয়েছে সুফিয়ানও তার জন্য উতলা হবে। ঝিলমিল চুলের বেনুনিটা নাচানাতে ফারদিনার গা ঘেঁষে বলল, খোলা মাঠে তোর বাসিওয়ালা বৈশা আছে তোর অপেক্ষায়, যা দেখা কইরা আয়। চাইলে আরো অনেক কিছুই করতে পারোস, কাটা গায়ে নুনে চিটা দিচ্ছিস। আমি তার সাথে দেখা করার জন্য ছটফট করছি, আর তুই পারলে আমাকে তার কাছে যাওয়ার সুযোগ করে দে। মরি যা। আজ সারাদিন কম চেষ্টা করলাম, হইল না তো জল্লাদ ভাইগুলোর লাইগা। তোরা সন্দেহ করতেছে, নজরদারি রাখছে খাস লোক দিয়া, কিন্তু ক্যাডাই তা জানি না, জানলে ভালো হইতো। ফারদিনা চাঁদের আলোয় দূর থেকে সুফিয়ানকে দেখে বলল, ছাদ থেকে লাফ দেব? ঝিলমিল সশব্দে হেসে উঠল। ওর হাসির শব্দ সুফিয়ানের কানে গেল। সুফিয়ান দৃষ্টি সরিয়ে ছাদের দিকে তাকালো, অবশেষে ফারদিনাকে দেখেছে। ঝিলমিল হাসি থামায় বলল, দে লাভ, সোজা আসমানে চইলা যাবি, ভালোই হইব। এরপর তোর পেছন পেছন সুফিয়ানও যাইব। তুই আমার জায়গায় থাকলে বুঝতে পারতিস আমার ভেতরে কি চলছে। চার দলে বন্দি থাকার মানুষ আমি না, তুই জানিস। তারপরে তুই কেন এমন করছিস? এতদিন স্বাধীনভাবে ঘুরছোস, অহনা একটু বন্দি থাক। তার মানে আর কোনোদিনও সুফিয়ানের সাথে দেখা করতে পারবো না? ব্যথিত কণ্ঠে বলল ফারদিনা। তার চোখে অশ্রু জল জমে আছে ইতিমধ্যে। ভাগ্যে থাকলে দেখা হইব। আমার ভাগ্য সুফিয়ান আছে তো, বলে ফারদিনা রেলিং এর সাথে ঠেস দিয়ে দাঁড়িয়ে পড়ে। দুপা ভাঁজ করা ঝিলমিল ফারদিনার সামনে বসে বলল, কাঁদিস না। যদি সুফিয়ান তোর ভাগ্যে থাকে তাহলে তারে ঠিকই পাবি। ফারদিনা নির্বিকার কণ্ঠে বলল, তুই আমাকে বাড়ি থেকে বের হওয়ার সুযোগ করে দে। আমি সুফিয়ানকে নিয়ে দূরে চলে যাব, আর ফিরবো না। নিকৃষ্ট পরিবারের সাথে আমার থাকতে মন চায় না। হঠাৎ করেই সুফিয়ানের সংলাপ, তারপর নিবদ্ধ সে। কিন্তু কিভাবে দেখা করব? দেখতেছি না কি করা যায়। কাঁদিস না। ফারদিনা নিজেকে সামলে বসা থেকে উঠে দাঁড়ায়। সুফিয়ানের দিকে দেখলো। ঝিলমিল পাশ থেকে ফারদিনাকে দেখছে, বড্ড মায়া দৃষ্টিতে তাকিয়ে সুফিয়ানের দিকে। একটু কান্না, চোখ দুটো ছলছল করছে, নাকটা লাল হয়ে গেছে, মনে হচ্ছে এখনই রক্ত বেরিয়ে আসবে। রশিদ বৈঠকখানায় বসে বই পড়ছে। বইয়ের নাম দ্য পিলগ্রিমস প্রোগ্রেস, অর্থাৎ তীর্থযাত্রীর অগ্রগতি। লেখক বানিয়ান। বইটি প্রকাশ পেয়েছিল 1678 সালে। এটি একটি অত্যাধিক উপন্যাস যেখানে একজন মানুষ খ্রিস্টার মুক্তির পথে কঠিন যাত্রা করে। বই ধর্মীয়, কিন্তু প্রতীক জীবনে এক কঠিন যাত্রা। মন্তব্য মুক্ত। এক জনপ্রিয় জীবন হলো একটি কঠিন যাত্রা, গন্তব্য হলো মুক্ত। সে সময়ের বইটি ভদ্রলোক ধর্মভীরু পাঠকদের জন্য জনপ্রিয়তা ছিল। বইটির ফাঁকে ফাঁকে রশিদ রান্নাঘরে উকি দিচ্ছে। কুদ্দুস গুনগুন করছে, চা করছে। রশিদ লম্বা সুরে ডাকলো, কালু তোর চা কত দূর? কুদ্দুস একই সুরে জবাব দিল, চা চলে আসছে, আসার পথেই, মাঝখানে এসে আটকে গেছে, অপেক্ষা করুন। ভালো কথা শিখেছিস, আপনার থেকে শিখেছি, জলদি চা নিয়ে আয়। কুদ্দুস চা হাতে এগিয়ে আসলো, রশিদকে দিল। রশিদ বইটা পাশে রেখে কুদ্দুসের দিকে তাকালো। ওর চোখে মুখে হতাশার ছাপ। জিজ্ঞেস করলো, তোর কোনো কারণে মন খারাপ নাকি রে কুদ্দুস? জি, আমার মনটা বড়ই খারাপ। কুদ্দুস মানে কি? রশিদ চায়ে চুমুক দিল। কুদ্দুস হলো উদাস এবং বিপরীত শব্দ। শব্দটি আমিও তৈরি করেছি। আজ আমার মনটা কুদাস। রশিদ চা মুখে দিয়ে খিলখিল করে হেসে উঠল। কুদ্দুস, আপনি হাসছেন কেন? তোর মনটা আজ কুদাস, এই শব্দের ব্যাপারে ব্যাপক জন্ম প্রথম শুনেছি, তাই। এখন বল তোর মনটা ভালো করার উপায়। কুদ্দুস মেঝেতে বসে বলল, আপনার বয়স বাড়তেছে তাই না? তো আপনার সেবা করার জন্য লোক দরকার কিনা? লোক দরকার মানে তুই তো আছিস। তুই আছিস কি করতে? আমি আছি, কিন্তু যখন আমি অসুস্থ থাকবো তখন আপনার সেবা কে করবে? হতছাড়া কথা ঘোরাচ্ছিস কেন? সরাসরি বল। আমি সরাসরি বিয়ে করতে চাই। তাহলে এই হলো তোর উদাস মন, কুদাস হওয়ার পেছনের ইতিহাস? জি, আমি বিয়ে করলে আমার বউ আপনার সেবা করতে পারবে। তুই ভুলে যাচ্ছিস
আমার নিজের মেয়ে ব্যতীত অন্য মেয়ের সাথে ঠিকমতো কথা বলা চলে না। ওদের থেকে সেবা নেব ভাবছিস? আমি ওইটাই বলতে চাইছি। ওইটাই মানে? কুদ্দুস এবার একটু জবাব দিল সময় নিয়ে। সেকেন্ড কয়েক চুপ থেকে বলল, আপনার মেয়েটাকে যদি আমার বউ হয় তাহলে কি আপনার যত্ন কোথাও নিতে সমস্যা হবে? রশিদ এবার কটমট চোখে কুদ্দুসের দিকে তাকালো, এক ভ্রু উঁচিয়ে বলল, তাহলে এই ব্যাপার, যা তোর কথা আমি মেনে নিলাম। যদি তুই ওর মন জয় করতে পারিস তাহলে আমরা এই বিষয়ে এগোবো। কুদ্দুস খুশি মনে উঠে দাঁড়ালো। রশিদ এর পা ধরে সালাম করলো, বলল, দোয়া করবেন যাতে আমি আপনার মেয়ের মন জয় করতে পারি। রশিদ বলল, এমন দিন চলে আসছে এখন আমার মেয়ের গলানো তো আমাকেই করতে হবে। দিন কত উন্নত হয়েছে দেখেছিস? রশিদ কি বলবে বুঝে উঠতে পারলো না। প্রসঙ্গ পাল্টে বলল, ফারদিনা কোথায়? ছাদে। আমার পুত্ররা, ওনাদের খবর কে জানে? সারাদিন ধরে ফরে খায় লয় মানে কি? ওইটা আমার উক্তি, ছেলেদের জন্য প্রযোজ্য। রশিদ কিছু বলতে চাইলো, কিন্তু তৎক্ষণাৎ একজন অনুচর এসে হাজির। রশিদের সামনে মাথা নিচু করে জানায়, সর্দার একজন ডাক পিয়ন এসেছে আপনাকে চিঠি দিতে। আমি বলেছি আপনার কাছে দিতে। উনি বলেছে আপনারই দিবে। রশিদ বিস্ময় চোখে তাকালো, বসা থেকে উঠে দাঁড়িয়ে বলল, ডাক পিয়ন চিঠি পৌঁছে দে। রাতে দেওয়া কবে থেকে শুরু করলো? ধীরে তো দিনে দেয়। রশিদ কিছুটা অবাক হয়ে ঘরের বাইরে এলো। বাড়ির মূল ফটকের সামনে উপস্থিত, খঞ্জার হাতে এক লোক। মনে হয় শত্রু অবশেষে ধরতে সক্ষম হয়েছে। রশিদ বলল, কে চিঠি নিয়ে এসেছে? সর্দার আমি। ডাকপিয়ন বলল, গ্রামে পরিচিত ডাকপিয়ন, সবাই চিনে তাকে, যুবক বয়সী লোক। চিঠিটা রশিদের দিকে এগিয়ে দিয়ে বলল। রশিদ হাতে নিয়ে বলল, রাতে কেন চিঠি পাঠিয়েছো? অদ্ভুত। ডাকপিয়ন বলল, যিনি পাঠিয়েছেন তিনিও অদ্ভুত ছিলেন, বুড়ো লোক। কত করে বলল আগামীকাল পৌঁছে দিব, তিনি জোর করে এক্ষুনি পাঠালো। রশিদ আগ্রহ নিয়ে চিঠি খুললো। একজন অনুচারী লণ্ঠন এগিয়ে ধরল। লণ্ঠনের আলোয় লেখাগুলো স্পষ্ট দেখা গেল। অক্ষরগুলো এলোমেলো, নিশ্চিত কাপা হাতে লেখা। চিঠিতে লেখা, আপনি যাকে বিশ্বাস করছেন সেই আপনার ধ্বংসের মূল কারণ হবে।